আজকে আমরা আলোচনা করব পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস কাকে বলে সে ব্যাপারগুলি নিয়ে আলোচনা করব। তো সেখানে আমরা প্রথমেই জানবো পারমাণবিক ভর একক কাকে বলে বা তার প্রয়োজনীয়তা কেন হয়েছিল। আর তার পরবর্তী সময় আমরা জানবো সাধারণ সংজ্ঞা পারমাণবিক ভর এককের। তারপর আমরা জানবো হাইড্রোজেন স্কেলে অর্থাৎ H=1008 এই স্কেলে হাইড্রোজেন এই স্কেলে পারমাণবিক ভর এককের কি সংজ্ঞা রয়েছে এবং C=12 এর সংজ্ঞা অনুসারে পারমাণবিক ভর এককের সংজ্ঞা কি রয়েছে। তো প্রথমে আমরা পারমাণবিক ভর একক জানার আগে আমাদের জানা দরকার পারমাণবিক ভর কাকে বলে। আমরা জানি যদিও তবু একবার রিমাইন্ড করে নেব পারমাণবিক ভর কাকে বলে বা এক্সপ্লেনের ব্যাপারটা কি রয়েছে সেটা আমি বলছি, প্রত্যেকবার চেষ্টা করবে একবার জাস্ট রিমাইন্ড করে নেবে যে পারমাণবিক ভর কি। কোনো একটি মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে কত গুণ ভারী। অর্থাৎ কোনো একটি মৌলিক পদার্থের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর চেয়ে কত গুণ ভারী, যত গুণ ভারী হয় সেই সংখ্যাকে সেই মৌলিক পদার্থটির পারমাণবিক ভর বলা হয়। উদাহরণ একটা আমরা রিমাইন্ড করি, যেমন সোডিয়ামের পারমাণবিক ভর আমরা জানতে পেরেছিলাম 23। তাহলে 23 কথাটির অর্থ কি? সোডিয়াম পারমাণবিক ভরের তাহলে ভর আমরা জানতে পেরেছি 23। তো 23 মিনিংটা কি, মানেটা কি, এটা যদি এক্সপ্লেন করতে যাই যে 23 মিনিংটা কি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে সোডিয়ামের একটি পরমাণু হাইড্রোজেনের একটি পরমাণু হচ্ছে 23 গুণ ভারী। অর্থাৎ পারমাণবিক ভর মানে হলো তুলনামূলক বা আপেক্ষিক একটি মান। তাহলে তুলনা করে আমরা একটা মান পাচ্ছিলাম যে এর চেয়ে এত গুণ ভারী, অর্থাৎ হাইড্রোজেনের চেয়ে কত গুণ ভারী, সেই কত গুণ ভারী সে গুণ সংখ্যাটা আমরা পাচ্ছিলাম, সেটাই ছিল পারমাণবিক ভর। কিন্তু পারমাণবিক ভর দিয়ে নির্দিষ্ট বা প্রকৃত ভর কিন্তু পাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমরা জানতে পারলাম সোডিয়াম 23 গুণ ভারী, ঠিক আছে, তবে 23 গুণ ভারী তো সেটা সংজ্ঞা অনুসারে গুণ কত গুণ ভারী জানতে পারছি একজনের তুলনায় আপেক্ষিকভাবে, কিন্তু নির্দিষ্ট করে বা প্রকৃত সোডিয়ামটার ভর কত, তার একক কত, সে ব্যাপারটি আমাদের জানা দরকার। তো আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ দেখে ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করব। এখানে আমি দুটো ছবি এঁকেছি, ছবিটা যদিও একটু হাস্যকর কার্টুন টাইপের ছবি এঁকেছি, ছবিটা প্রত্যেকে একটু নজর দেবো। এইখানে একটা ছবি আছে, একজন মেয়ে আছে যে একটু বুঝতে পারছো যে বড় আছে, আর একজন ছোট। তাই এই দুজন মেয়ের আমরা তুলনা করতে চাই, উচ্চতা তুলনা করতে চাই। তাহলে উচ্চতা তুলনা কি করে করা যাবে? আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এই মেয়েটি বড় আর এই মেয়েটি ছোট। তবে এখানে আমরা কি বলতে পারি, এর নাম যদি আমরা এ দিয়ে দিই, এর নাম এ, এর নাম বি, বলতে পারি আমরা যে এ হলো বি এর চেয়ে বড়। কত গুণ বড়? 1, 2 এবং 3। তাহলে এর 3 গুণ বড় বলতে পারি আমরা। তাহলে 3 গুণ বড় এটা বলতে পারছি, কিন্তু ঠিক তার হাইটটা কত, উচ্চতা কত, সেটা তো বলতে পারছি না। তবে আমাদের হাতে যদি ফিতে দিয়ে দেওয়া হয়, একটা মিটার পরিমাপ করার ফিতা বা ফিট পরিমাপ, অ্যাকচুয়ালি দৈর্ঘ্য পরিমাপ করার কোনো ফিতে যদি আমাদের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সহজেই এর প্রকৃত উচ্চতা মাপতে পারবো। কত গুণ বড় সেটা আমার দরকার নেই, কত গুণ বড় দিয়ে প্রকৃত উচ্চতা আমরা পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমরা একটা ফিতা যদি পাই, দৈর্ঘ্য পরিমাপ করার একটা ফিতে যদি আমাদের হাতে থাকে, তবে আমরা কি করতে পারি, তবে এর উচ্চতা পরিমাপ করে দিতে পারি। প্রকৃত উচ্চতা বলতে পারি যে না এত মিটার লম্বা, এত সেন্টিমিটার লম্বা, এটা আমরা বলতে পারি। এরও উচ্চতা একইভাবে আমরা প্রকৃত উচ্চতা মাপতে পারি। তাহলে প্রকৃত উচ্চতা মাপার জন্য এক কথায় দৈর্ঘ্যের একটি এককের প্রয়োজন। একক যদি না থাকে তাহলে কি হবে, তাহলে প্রকৃত উচ্চতা মাপা যাবে না। তেমনই একটি পরমাণুর প্রকৃত ভর কত, প্রকৃত ভর মাপার জন্য একটি এককের প্রয়োজন ছিল। সেই এককটির নাম দেওয়া হয় পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অ্যাটমিক মাস ইউনিট মানে আমরা বুঝতে পারলাম কি, যে কোনো মৌলের পরমাণুর একটি প্রকৃত ভরকে নির্দেশ করার একককে বলা হয় পারমাণবিক ভর একক বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস। এই ব্যাপারগুলোর নাম আছে। অ্যাটমিক মাস ইউনিটকে সংক্ষেপে AMU বলা হয়, আর ইউনিফাইড মাসকে ক্যাপিটাল ইউ বলা হয়। তো বর্তমানে AMU কথাটা
আর তেমনভাবে প্রচলিত নয়, এখন এমইউ এর পরিবর্তে ইউ কথাটা ব্যবহৃত হচ্ছে। তাহলে এমইউ আর ইউ দুটো কিন্তু একই কথা। ইউ মানে বলে দিলাম, দ্য ইউ এর ফুল ফর্ম হলো ইউনিফাইড মাস। ইউনিফাইড মাস, তার স্পেলিংটাও আমি মেনশন করে দিচ্ছি, UNIFIED, ইউনিফাইড মাস। তাহলে ইউনিফাইড মাস আমরা জানতে পারলাম। এরপর সাধারণ সংজ্ঞা কি হতে পারে, পরমাণু ভর এককের সাধারণ সংজ্ঞার মধ্যে আমরা যাব। সে সাধারণ সংজ্ঞার মধ্যে এরকম আসতে পারে যে কোনো মৌলের একটি পরমাণু প্রকৃত ভর পরিমাপ করার জন্য যে এককের ব্যবহার করা হয় তাকে বলা হয় পরমাণুর ভর একক। এটা জাস্ট মনে রাখার জন্য বললাম। সংজ্ঞাটা আমাদের কিভাবে এক্সপ্লেন করতে হবে, সাধারণ সংজ্ঞাটা, কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সমান হলে বা একটি কার্বন পরমাণুর 1/12 অর্থাৎ 1/12 অংশের সমান হলে তাকে বলা হয় পারমাণবিক ভর একক বা 1 এমইউ। তাহলে 1 এমইউ সংখ্যাটা কি পেলাম, কোনো মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর সমান হলে, হাইড্রোজেন পরমাণুর প্রকৃত হাইড্রোজেন পরমাণুর সমান হলে বা একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ সমান হলে তবে তাকে বলা হবে পারমাণবিক ভর একক। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে হাইড্রোজেন এবং কার্বন দুটোরই কিন্তু আইসোটোপ রয়েছে। আইসোটোপগুলো সবগুলো আমরা ব্যবহার করতে পারি না। সেখানে কিন্তু পারমাণবিক ভর একক যখন আমরা ব্যবহার করব তখন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের যে প্রধান এককটি রয়েছে সাধারণ হাইড্রোজেন অর্থাৎ H1 সেটি ব্যবহার করব। এবং কার্বনের 3টি আইসোটোপ রয়েছে, তো কার্বনের প্রধান যেটা আইসোটোপ C12 সেই আইসোটোপের সমান হতে হবে। অর্থাৎ হাইড্রোজেনের যখন আমরা হাইড্রোজেনকে কাউন্ট করব, হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে, তার মধ্যে প্রধান যে আইসোটোপটি H1 তাকে আমরা গ্রহণ করব রেফারেন্স হিসেবে। আর কার্বনের ক্ষেত্রে আমরা গ্রহণ করব C12 অর্থাৎ কার্বনের যে প্রধান আইসোটোপটি রয়েছে C12 তাকে ব্যবহার করব। সংজ্ঞাটা আমি আরেকবার এক্সপ্লেন করছি, প্রত্যেকে বোঝার চেষ্টা করবে। কোনো মৌলের একটি পরমাণু হাইড্রোজেনের প্রধান আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের সমান হলে বা কার্বনের প্রধান আইসোটোপের একটি পরমাণুর 1/12 অংশের সমান হলে তাকে বলা হয় পারমাণবিক ভর একক বা 1 এমইউ বা অ্যাটমিক মাস ইউনিট, যাকে বর্তমানে এমইউ এর পরিবর্তে ইউ হিসেবে গ্রাহ্য করা হয় বা চিহ্নিত করা হয়, ক্যাপিটাল ইউ। ইউ এর ফুল ফর্ম হলো ইউনিফাইড মাস। এবার আমরা এই দুটি পোর্শন করার পরে চলে যাব হাইড্রোজেন স্কেলের কিভাবে পারমাণবিক ভর একক এক্সপ্লেন করা যাবে বা সংজ্ঞা ডিফাইন করা যাবে সে ব্যাপারে আমরা চলে যাব। হাইড্রোজেন স্কেল আমাদের ডিফাইন করতে গেলে তাহলে বলতে হবে যে কোনো একটি মৌলিক পদার্থের বা মৌলের একটি পরমাণুর যে একক দ্বারা প্রকাশ করা হয়, কোনো একটি মৌলিক পদার্থের একটি পরমাণু যে একক দ্বারা প্রকাশ করা হয় এবং যা হাইড্রোজেনের প্রধান আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের সমান, তাকে বলা হয় এক পারমাণবিক ভর একক বা পারমাণবিক ভর একক বা 1 এমইউ। তাহলে হাইড্রোজেনের কথা যখন আমরা তুলনা করতে যাচ্ছি তখন কিন্তু সবসময় আমাদের বলতে হবে হাইড্রোজেনের প্রধান আইসোটোপ। কার্বনের কথা যখন বলতে যাব তখন কিন্তু আমাদের বলতে হবে কার্বনের প্রধান আইসোটোপ। হাইড্রোজেনের প্রধান আইসোটোপ হলো H11, কার্বনের প্রধান আইসোটোপ হলো C12। তাহলে প্রধান আইসোটোপটিকে আমাদের গ্রহণ করতে হবে। নেক্সট তাহলে আমরা কার্বন স্কেলে পারমাণবিক ভর একক কাকে বলে সে ব্যাপারটি জানবো। কার্বন স্কেলে পারমাণবিক ভর একক ঠিক হাইড্রোজেন স্কেলের মতো বলবো। কি দাঁড়াচ্ছে, কোনো মৌলের একটি পরমাণুর ভর যে এককে প্রকাশ করা হয় এবং যা কার্বনের প্রধান আইসোটোপের প্রকৃত ভরের 1/12 অংশের সমান হয় তাকে বলা হয় পারমাণবিক ভর একক বা 1
AMU বা 1U। MU means atomic mass unit, U means unified mass। তাহলে আমরা পারমাণবিক ভর একক সাধারণ একটি সংজ্ঞা পেলাম, পারমাণবিক ভর এককের হাইড্রোজেন স্কেলে একটি সংজ্ঞা পেলাম, পারমাণবিক ভর এককের কার্বন স্কেলে একটি সংজ্ঞা পেলাম। হাইড্রোজেন স্কেলে নির্দেশ করা H = 1.008 বা অনেক সময় S = ডাইরেক্ট 1 বলা হয়, কারণ হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1.008, যাকে 1 হিসেবেও বলা হয়ে থাকে। তবে কার্বনের পারমাণবিক ভর হলো C12। আমরা এখানে বোর্ডে প্রত্যেকে দেখতে পাচ্ছি যে লেখা আছে C = 12.000 স্কেলে পারমাণবিক ভরের একক। তো আমাদের যদি বলেই দেয় যে কার্বন স্কেলে পারমাণবিক ভরের একক বলো, তখন কিন্তু আমাদের কার্বন স্কেলেই বলতে হবে। যদি শুধু থাকে যে পারমাণবিক ভর একক কাকে বলে, তবে কিন্তু আমাদের বলতে হবে সাধারণ যে সংজ্ঞাটি রয়েছে, অর্থাৎ সংজ্ঞাটি আমি আরেকবার রিপিট করছি। কোনো একটি মৌলিক পদার্থের একটি পরমাণুর প্রকৃত ভর যে একক দ্বারা নির্দেশ করা হয় এবং যা এক হাইড্রোজেনের প্রধান আইসোটোপের একটি পরমাণুর প্রকৃত ভরের সমান বা কার্বনের প্রধান আইসোটোপ C12 এর একটি পরমাণুর 1/12 অংশের সমান, তাকে বলা হয় পারমাণবিক ভর। এটা হলো সাধারণ সংজ্ঞা। যদি হাইড্রোজেন স্কেল বলে তাহলে হাইড্রোজেন দিয়ে বলা হবে, যদি কার্বন স্কেল বলে তাহলে কার্বন স্কেল দিয়ে বলতে হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা জানতে পেরে গেলাম পারমাণবিক ভর আর পারমাণবিক ভর এককের মধ্যে পার্থক্য কি। পার্থক্যটা, মূল যে পার্থক্যটি রয়েছে সেটা হলো পারমাণবিক ভর হলো তুলনামূলক বা আপেক্ষিক একটি সাংখ্যমান বা সংখ্যা, কিন্তু পারমাণবিক ভর একক হলো প্রকৃত ভর বা নির্দিষ্ট ভর। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম এখানে যে একজন লম্বা আছে, একজন বেটে আছে। লম্বাকে আমরা বলতে পারি যে ছোট যে লোকটি রয়েছে তার তুলনায় এত গুণ লম্বা বলতে পারি। এটা প্রকৃত হাইট বা প্রকৃত উচ্চতা মাপা যাচ্ছে না, একটা তুলনামূলক মাপ পাওয়া যাচ্ছে। যদি আমাদের হাতে একক থাকে, এককটা হলো মিটার হতে পারে, দৈর্ঘ্যের একক মিটার হতে পারে বা ফিট হতে পারে, তো সেই একক এবং ফিতা আমাদের থাকে, তবে আমরা তার হাইট বা উচ্চতা মেপে প্রকৃত উচ্চতাটা বলতে পারবো। তাহলে প্রকৃত উচ্চতা মানে হলো নির্দিষ্ট উচ্চতা একক সহ, আর তুলনামূলক মান হতে পারে। তো প্রকৃত উচ্চতা সবসময় আমরা চাইবো প্রকৃত মানটা চাইবো। তো পরমাণুর ক্ষেত্রে প্রকৃত ভর পরিমাপ করার যে একক, সে এককে কিন্তু বলা হয় 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস। তো পারমাণবিক ভর একক নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার? আমাদের দরকার হলো কার্বনের প্রকৃত ভরের 1/12 অংশ। তাহলে কার্বনের যে প্রধান আইসোটোপ আছে তার 1/12 অংশকে বলা হয় পারমাণবিক ভর একক। তাহলে আমরা করলাম কি, প্রথমেই এই ধাপটি লক্ষ্য করব। এখানে বলা হচ্ছে 6.022 × 10⁻23 সংখ্যক প্রধান কার্বন পরমাণুর প্রকৃত ভর হলো 12 গ্রাম। কার্বন পরমাণুর পারমাণবিক ভর 12 গ্রাম, গ্রাম ভর হলো 12 গ্রাম, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানে লিখলাম এত সংখ্যক কার্বন পরমাণুর প্রকৃত ভর হলো 12 গ্রাম, এটা আগেই পড়েছি আমরা। তাহলে একটি পরমাণুর যদি এত সংখ্যক পরমাণুর প্রকৃত ভর 12 গ্রাম হয়, তবে একটি পরমাণুর ভর কত হবে? এখানে লিখেছি একটি পরমাণুর প্রকৃত ভর 12 কম হবে। কম হলে কি হবে? 12 এই সংখ্যাটা হয়ে গেল, অর্থাৎ 6 অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23, এটুকু বোঝা গেছে সবার। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর আমরা পেয়ে গেলাম। একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর কত পাওয়া গেছে? 12g/6.022 × 10⁻23। এখান থেকে আমরা বার করলাম একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর। এরপর আমরা আরেকটি ধাপে যাব। এখানে বলা হচ্ছে পারমাণবিক ভর এককের সূত্রটা কি? পারমাণবিক ভর একক বলছে এবার। পারমাণবিক ভর এককের সূত্র হলো একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর এর 1/12 অংশ। একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ। তাহলে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর আমরা কত পেয়েছি? 12/12g/6.022 × 10⁻23 গ্রাম। এটাকে তাহলে এখানে বসিয়ে দিলাম 1/12 মানে 1/12 অংশ। কার 12 অংশ? একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 অংশ।
তাহলে 1/12 থাকলো, আর এখানে আমরা একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 12/6.022 × 10⁻23। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ইউ বা এমইউ। তাহলে এমইউ সমান কি পেয়েছি? এমইউ কাকে বলে আমরা জানতে পেরেছি, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12 সমান। তাহলে এখানে তাই লিখেছি 1 এমইউ সমান 112 ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর C12 এর প্রকৃত ভর। এখানে এটুকু হয়ে গেছে। এবার আমরা চলে যাব একটু অন্য সূত্রে। সেখানে বলা হচ্ছে মৌলের পারমাণবিক, এটি হলো মূল সূত্র, এটা আমরা মাথায় রাখতে হবে। মৌলের পারমাণবিক ভর, পারমাণবিক ভর আর পারমাণবিক ভর এককের মধ্যে পার্থক্যটা হচ্ছে বোলাবেন একক। তাহলে একটি পারমাণবিক ভরের সূত্র হলো ইকুয়াল টু মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর। তাহলে কোনো একটি মৌলের যদি আমরা পারমাণবিক ভর বার করি, জানি আমরা পারমাণবিক ভর সমান হলো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই তোমার পারমাণবিক ভর একক। পারমাণবিক ভর একক সমান আমরা কত জানি? একটি C12 পরমাণুর প্রকৃত ভর তার 1/12 লিখেছি। তাহলে এটা আমরা করলাম কি, কোণাকুণি গুণ করে দিলাম, বজ্র গুণন করলাম। বজ্র গুণন করে কি পাচ্ছি? আমাদের বার করতে হবে এটা। তাহলে এটা এই কোণাতে গুণ হলো, এইটা এই কোণাতে গুণ হলো। তাহলে মৌলের পরমাণুর প্রকৃত ভর সমান কি পাওয়া যাচ্ছে? এটা হবে মৌলের পারমাণবিক ভর ইনটু একটি C12 পরমাণুর প্রকৃত ভর লিখেছি, ইনটু কত আছে? 112 লিখে দিলাম। এবার তাহলে কি হচ্ছে, মৌলের একটি পারমাণবিক ভর ইনটু এবার একটি C12 এর প্রকৃত ভর কত পেয়েছি আমরা? একটি C12 এর প্রকৃত ভর 80 পেয়েছি, অর্থাৎ 12/6.022 × 10⁻23। এটা আমরা তাহলে এই জায়গাটা বসিয়ে দিলাম, এই জায়গাটা বসিয়ে দিয়েছি, আর ছিল 112। তাহলে এইটুকু অংশকে কি নামে ডাকা হয়? এইটুকু অংশকে ডাকা হয় এমইউ নামে। 1 এমইউ সমান কত? 1/12 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এটা মৌলের পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। আর 1 এমইউ মানেটা কি? 1 এমইউ মানে এটা 112 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.022 × 10⁻23। এটাকে যদি ক্যালকুলেট করা যায়, এটাকে ক্যালকুলেট করা গেলে তাহলে আমরা পাবো 1.06605 into 10⁻24 গ্রাম। এইভাবে আমরা বার করতে পারি। এবার যদি আমাদের সামনে এরকম কোনো অঙ্ক চলে আসে যে অক্সিজেনের একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর, একটি অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর কত? প্রকৃত ভর সমান আমরা কি পেলাম ফর্মুলা? তাহলে মৌলের পারমাণবিক ভর ইনটু 1 এমইউ। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16 ইনটু 1 AMU বা ইউ। তাহলে 16 ইনটু কত হবে এই সংখ্যাটা? 1 এমইউ সমান আমরা পেয়েছি 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। যদি নাইট্রোজেনের বার করতে বলে প্রকৃত ভর, একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর, ঠিক একইভাবে আমরা লিখব কি, নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর আমাদের জানা আছে, পারমাণবিক ভর 14 হবে, 14 লিখবো এখানে, 14 ইনটু 1 এমইউ। তাহলে যে কোনো একটি পরমাণুর প্রকৃত ভর যদি আমরা বার করতে চাই, তার সূত্র দাঁড়াচ্ছে যে পরমাণুটির পারমাণবিক ভর ইনটু 1 এমইউ। 1 এমইউ মানেটা আমরা কি পেলাম? 1 এমইউ মানে পাচ্ছি 12 ডিভাইডেড বাই 12 ইনটু এই সংখ্যাটা পাচ্ছি 12 ডিভাইডেড বাই 12 ইনটু 6.022 ইনটু 10⁻23 গ্রাম। এটাকে ক্যালকুলেট করে অ্যান্সার আসবে 1.6605 ইনটু 10⁻24 গ্রাম। এভাবে আমরা বার করতে পারি। তাহলে মূল সূত্রটা কি পাওয়া যাচ্ছে? কোনো একটি পরমাণুর প্রকৃত ভর বার করতে গেলে আমরা কি পাবো?
সেই পরমাণুটির পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ, অর্থাৎ 1 এমইউ। 1 এমইউ এর মান কত হয়? 1 এমইউ এর মান হয় 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। কোথা থেকে এলো ওটা এক্সপ্লেন করা হয়েছে। তাহলে ধাপটা আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমে আমরা এটা বার করব যে 6 পয়েন্ট অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে 12 গ্রাম কার্বনে, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু ভর, প্রকৃত ভর হলো 12 গ্রাম। এখানে আমরা লিখেছি এত সংখ্যক কার্বন পরমাণু প্রকৃত ভর হলো 12 গ্রাম, মানে 12 গ্রাম প্রকৃত ভর আমরা জানি। এবার নেক্সট হলো একটি পরমাণুর প্রকৃত ভর তাহলে কত হবে? কম হবে, এই জন্য এটা ডিভাইড করলাম। ডিভাইডেড করে কি পেলাম? 12 থাকলো, নেমে গেল, আর নিচে এই সংখ্যাটা চলে এলো, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যাটা নিচে বসেছে 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। পরবর্তী সময় কি করলাম? পারমাণবিক ভর এককের সূত্রটা আমরা কি জানি? পারমাণবিক ভর এককের সূত্র হলো যে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12। একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12কে বলা হয় পারমাণবিক ভর একক, তাই লিখেছি। তাহলে 1/12 মানে 112 লেখা আছে, ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর। তাহলে কার্বন পরমাণুর, একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর আমরা কত বার করেছি? এই সংখ্যাটা এটা এখানে বসিয়েছি, অর্থাৎ 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। তাহলে আমরা পেলাম 1 এমইউ সমান পেয়ে গেলাম 12 ডিভাইডেড বাই 12 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এরপর আমরা মূল সূত্রে চলে যাচ্ছি। মূল সূত্রটা কেমন ছিল? পারমাণবিক ভর সমান মৌলের, কোন একটি মৌলের প্রকৃত ভর সমান আমরা কি পেয়েছি? মৌলের পারমাণবিক ভর ইন্টু একটি কার্বন পরমাণুর প্রকৃত ভর ইন্টু 112। এটা করার পর এখানে আমরা পারমাণবিক ভর আর এই অংশটা পেয়েছি ক্যালকুলেট করার পর। এই অংশটাকে বলা হয় 1 এমইউ। তাহলে কোনো একটি মৌলের প্রকৃত ভর সমান কি পেলাম? কোনো একটি মৌলের প্রকৃত ভর সমান পাওয়া গেল যে মৌলটির পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। এটাকে আমরা বলবো কি 1 এমইউ বা ইউ, এমইউ বা ইউ দুটোই বলতে পারি। আর 1 এমইউ সমান আমরা কত পাচ্ছি? মূল সূত্রটা আমরা মাথায় রাখবো 112 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, আর সেটা ক্যালকুলেট করে আমাদের কি এসছে? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম এখানে পেয়েছি। এই হলো সূত্র। তাহলে কোনো একটি মৌলের যদি প্রকৃত ভর নির্ণয় করতে পারে, তাহলে প্রকৃত ভর নির্ণয় করতে গেলে সাধারণ সূত্রটা কি হচ্ছে? যে পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। তাহলে অক্সিজেনের যখন আমাকে বার করতে বলেছে অক্সিজেনের একটি অক্সিজেন পরমাণু প্রকৃত ভর, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর 16 আমরা প্রত্যেকে জানি, 16 লিখেছি, ইন্টু 1 এমইউ। তাহলে 16 ইন্টু 1.6605 ইন্টু 10⁻24। এটা এমইউ এর মান আমরা বার করে নিয়েছি। এমইউ এর মান সবসময় 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম হয়। কোথা থেকে হয় সেটাও এক্সপ্লেন করা গেল। তো এভাবে যদি আমাদের বলেন একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর বার করো, তবুও বার করতে পারবো। একটি নাইট্রোজেন পরমাণুর প্রকৃত ভর মানে হলো নাইট্রোজেন পরমাণুর সমান হবে নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। 1 এমইউ মানে কি? আমাদের আগের সূত্রটা রিমাইন্ড করতে হবে 112 ইন্টু 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 গ্রাম। এটা ক্যালকুলেট করে কি পাওয়া যাচ্ছে? এটাকে বলা হয় 1 এমইউ, মানে একটি কার্বন পরমাণুর প্রকৃত ভরের 1/12। এটা হলো কার্বন পরমাণুর প্রকৃত ভর, তার 1/12। তাহলে সেটা ক্যালকুলেট করে কত পাওয়া যাচ্ছে? 1.6605 ইন্টু 10⁻24। এবার যদি আমাদের বলা হয় যে একটি অক্সিজেন, নাইট্রোজেন মানে একটা হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর কত হবে, তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর বার করতে গেলে আমাদের কি করতে হবে? একইভাবে একই ফর্মুলা, যে একটি হাইড্রোজেন পরমাণুর প্রকৃত ভর সমান হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর ইন্টু 1 এমইউ। তাহলে একটি হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হলো 1.008 ইন্টু 1 এমইউ। 1 এমইউ মানে কি? 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। আমরা জানবো গ্রাম আণবিক আয়তন কাকে বলে বা মোলার আয়তন কাকে বলা হয়।
তো উত্তরটা খুবই সহজ, নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে, উষ্ণতা নির্দিষ্ট হতে হবে, চাপ এবং উষ্ণতা। তাহলে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে 1 মোল অনুপরিমাণ মৌলিক বা যৌগিক গ্যাসীয় পদার্থ যে স্থান দখল করে থাকে সেই স্থানকে ওই চাপ এবং উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থটির মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলা হয়। তাহলে এবার মৌলিক গ্যাসীয় পদার্থ এবং যৌগিক গ্যাসীয় পদার্থ কাকে বলে সেটা আমি এক্সপ্লেন করে দিই। যে এমন কিছু গ্যাসীয় পদার্থ আছে যেগুলি বিশ্লেষণ করলে শুধুমাত্র সেই গ্যাসীয় পদার্থের পরমাণুই পাওয়া যাবে, যেমন হাইড্রোজেন, যেমন ক্লোরিন। এদেরকে বিশ্লেষণ করলে, হাইড্রোজেনকে বিশ্লেষণ করলে, হাইড্রোজেন গ্যাসীয় পদার্থকে বিশ্লেষণ করলে শুধু হাইড্রোজেন পরমাণুই পাওয়া যাবে, বা ক্লোরিন পরমাণুকে বিশ্লেষণ করলে বা ক্লোরিনকে বিশ্লেষণ করলে শুধু ক্লোরিন পরমাণু পাওয়া যাবে। অর্থাৎ এই দুটি হলো গ্যাসীয় মৌলিক পদার্থ। এবার যদি আমরা ভাবি হাইড্রোজেন সালফাইডের কথা, H2S, সেই হাইড্রোজেন সালফাইড গ্যাসকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে হাইড্রোজেন এবং সালফার আলাদা করে পাওয়া যাবে। তাই এই দুটি হলো যৌগিক পদার্থ। তাহলে মূল ব্যাপার হলো 1 মোল পরিমাণ যে মৌলিক বা গ্যাসীয় পদার্থ নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় যতটা স্থান দখল করে থাকে সেই নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় ওই গ্যাসীয় পদার্থগুলি উষ্ণতায় ওই আয়তনকে ওই গ্যাসীয় পদার্থটির মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলা হয়। গ্রাম আণবিক আয়তন বা মোলার আয়তন আমি আরেকবার এক্সপ্লেন করছি। নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে যে কোনো গ্যাসীয় পদার্থ, মৌলিক গ্যাসীয় বা যৌগিক গ্যাসীয় পদার্থ যতটা স্থান দখল করে থাকে সেই স্থানকে ওই উষ্ণতা এবং চাপে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন বা গ্রাম আণবিক আয়তন বলা হয়। এবার আমরা আরেকটি জেনারেল বা সাধারণ জ্ঞানটা মাথায় রাখবো তথ্যটি। সেটি হলো যে প্রমাণ চাপ এবং উষ্ণতায়, প্রমাণ চাপ সমান হলো 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং প্রমাণ উষ্ণতা মানে হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তাহলে প্রমাণ চাপ এবং তাপে যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হয় বা মোলার আয়তন হয় 22.4 লিটার। অর্থাৎ যে কোনো ধরনের গ্যাসীয় পদার্থ থাকুক তাদের উষ্ণতা এবং চাপ যদি প্রমাণ থাকে, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হলো 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং প্রমাণ উষ্ণতা হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাদের আয়তন 22.4 লিটারই হবে। এবার যেমন আমরা একটা উদাহরণস্বরূপ নিতে পারি। উদাহরণটা এরকম হতে পারে যে 1 মোল অক্সিজেন সমান বোঝায় 32 গ্রাম অক্সিজেন, আবার 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান বোঝায় 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে প্রমাণ চাপ এবং প্রমাণ উষ্ণতায় 32 গ্রাম অক্সিজেন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড একই আয়তন হবে। কেন? কারণ হলো দুটি হলো 1 মোল। তাহলে মোলার আয়তন মানে বোঝা গেল প্রমাণ চাপ এবং উষ্ণতায় সমস্ত গ্যাসের, মৌলিক গ্যাস বা যৌগিক গ্যাস বা গ্যাসীয় পদার্থ, তাদের আয়তন হয় 22.4 লিটার। এবার আমরা আলোচনা করব সংকেত ভর বা সংকেত ওজন কাকে বলে। তো প্রথমে সংজ্ঞা, তারপরে এক্সপ্লেনেশনে আমরা যাব। কোনো তীব্র তড়িৎযোজী যৌগিক পদার্থের গড় সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে বলা হয় সংকেত ভর বা সংকেত ওজন। তাহলে কি পেলাম? কোনো তীব্র তড়িৎযোজী যৌগিক পদার্থের গড় সংকেতে প্রত্যেকটি পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টিকে বলা হয় সংকেত ভর বা সংকেত ওজন। যেমন উদাহরণস্বরূপ আমরা তীব্র তড়িৎযোজী যৌগের মধ্যে একটি উদাহরণ হলো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড মানে NaCl। NaCl এর যেহেতু দুটোর মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই, NaCl মানে হলো Na+ এবং Cl- এর সঙ্গবদ্ধ অবস্থা, অর্থাৎ এর মধ্যে আলাদা বা পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই। এরা অসংখ্য NaCl ঘনক আকারে একে অপরের সাথে জড়িত। এদের ভর কি করে পাওয়া যাবে? এদের ভর পাওয়ার হলো যে এদের মধ্যে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে বলা হবে সংকেত ভর। অর্থাৎ কোনো তীব্র তড়িৎযোজী যৌগিক পদার্থের গড় সংকেতে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে বলা হয় সংকেত ভর।
তাহলে এবার NaCl এর কথা যদি ভাবি, NaCl এর মধ্যে কি কি আছে? সোডিয়াম এবং ক্লোরিন। তাহলে সোডিয়ামের ভর, পারমাণবিক ভর কত? 23 লিখলাম, এবং ক্লোরিনের পারমাণবিক ভর কত? 35.5। অর্থাৎ এর মধ্যে অণুর কোনো অস্তিত্ব না থাকা সত্ত্বেও এর গড় সংকেতের মধ্যে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টিকে একে বলা হবে সংকেত ভর। সংকেত ভর। তাহলে সংকেত ভর কার মধ্যে দেখা যাবে? কোনো তীব্র তড়িৎযোজী যৌগের মধ্যে দেখা যাবে, অর্থাৎ যার মধ্যে কোনো অণু অস্তিত্ব নেই। সংজ্ঞাটি আরেকবার রিপিট করে এক্সপ্লেনেশনের মধ্যে দিয়ে আমরা গিয়ে শেষ করব। সংকেত ভর বা সংকেত ওজন কাকে বলে? কোনো তীব্র তড়িৎযোজী যৌগের গড় সংকেতের মধ্যে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভর সংখ্যার সমষ্টিকে বলা হয় সংকেত ভর বা সংকেত ওজন। উদাহরণস্বরূপ আমরা নিয়েছি NaCl বা সোডিয়াম ক্লোরাইড, যার মধ্যে পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই, যেটি সোডিয়াম এবং ক্লোরিনের, সোডিয়ামের ক্যাটায়ন এবং ক্লোরিনের অ্যানায়নের সংস্পর্শে এসে একত্রিত হয়ে NaCl গঠন করে। সেই NaCl এর সাংকেতিক ভর কি পাওয়া যাবে? NaCl এর সাংকেতিক ভর মানে এর মধ্যে, এই গড় সংকেতের মধ্যে উপস্থিত পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি বা যোগফল। তাহলে আমরা এখানে নিলাম উদাহরণ NaCl। Na এখানে আছে একটি পদার্থ আছে Na, দ্বিতীয়টি হলো Cl অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম পরমাণুর পারমাণবিক ভর 23 বসিয়েছি, ক্লোরিন পরমাণুর পারমাণবিক ভর 35.5, মোট পাওয়া গেছে 58.5। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড বা NaCl এর সংকেত ভর বা সংকেত ওজন হলো 58.5। তাহলে সংকেত ভর বা সংকেত ওজন কাদের মধ্যে দেখা যায়? যে সকল যৌগিক পদার্থের মধ্যে পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই, সে সকল পদার্থের মধ্যে সংকেত ভর লক্ষ্য করা যায়। সংকেত ভর মানে খুবই সহজভাবে বোঝার জন্য ব্যাপারটি হলো কোনো একটি যৌগিক পদার্থ যা তীব্র তড়িৎযোজী, সেই পদার্থটির মধ্যে উপস্থিত মৌলিক পদার্থগুলির পারমাণবিক ভরের সমষ্টি বা তাদের যোগফল।